হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? দেখো ভাই, গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার পর থেকেই সে দেশের ভারত বিরোধী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের একটি মানচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল করেছিল। যে মানচিত্রে উত্তর পূর্বের 7 সিস্টার সহ ভারতের মোট 12টি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে, যেটিকে তারা নাম দিয়েছে গ্রেটার বাংলাদেশ বা ইসলামী শাসনকালের অখণ্ড বাংলাস্তান। যদিও বাংলাদেশের জামাতে ইসলামী সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর ডিকশনারিতে বহু আগে থেকেই বৃহত্তর ইসলামিক বাংলাস্তান নির্মাণের ধারণা রয়েছে, তবে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাধারণ কট্টরপন্থীরাও বৃহত্তর বাংলাস্তান নির্মাণের দাবিতে রাস্তায় নেমে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, কট্টরবাদীদের মনে এই বৃহত্তর বাংলাস্তান নির্মাণের ধারণা কবে থেকে আসে? কি তার ইতিহাস? বাস্তবেই কি বাংলাদেশ কখনো এত বড় ছিল? তাদের এই দাবি কতটা যৌক্তিক? এর সাথে এই সমস্ত কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলো তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করতে কি কি পরিকল্পনা করে রেখেছে এবং এ পর্যন্ত কতটুকু সফলতা তারা অর্জন করতে পেরেছে আলোচনা করব আজকের ভিডিওতে। এক সময় বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলো বৃহত্তর ইসলামিক বাংলাস্তান নির্মাণের পক্ষে যুক্তি দিতে গিয়ে বাংলা অঞ্চলে দীর্ঘ 500-600 বছর ধরে চলে আসা ইসলামিক শাসনকালের গুণগান গেয়ে বেড়াত। তারা সাধারণ বাঙালি মুসলিমদের ব্রেন ওয়াশ করতে গিয়ে বলতো যে, দেখো ভাই, কয়েকশো বছর ধরে এই বিশাল অঞ্চলে আমাদের মুসলিম রাজারা শাসন করেছে, তাই এই অঞ্চলের প্রকৃত মালিক আমরা বাঙালি মুসলিমরা। ভারত আমাদের ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে এবং সেখানে বসবাসরত বাঙালি মুসলিমরা ভারতীয় হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছে, তাই সবাই এগিয়ে এসে ভারতের বিরুদ্ধে জিহাদে যোগদান করে বৃহত্তর বাংলাস্তান নির্মাণ করো। কিন্তু বর্তমান সময়ে এই কট্টরবাদী জঙ্গিরা ভারত বাংলাদেশে বসবাসরত হিন্দু বাঙালিদের থেকে বৃহত্তর বাংলাস্তান নির্মাণের পক্ষে সমর্থন পাওয়ার জন্য খুব চালাকি করে বাংলার হিন্দু রাজা শশাঙ্কের কাহিনী তুলে ধরে। অথচ মহারাজ শশাঙ্ক যখন বাংলায় শাসন করত তখন বাংলা তো দূরের কথা, আরব অঞ্চলেও ইসলাম আসে। আসলে বন্ধুরা, বাংলাদেশের এ সমস্ত কট্টরপন্থী জঙ্গিরা বাংলার নবাব সিরাজদৌল্লার শাসন অধীনে থাকা ভূভাগকে বৃহত্তর বাংলাদেশ হিসেবে দেখতে চায়। কট্টরবাদীদের ধারণা, বাংলা, বিহার, উড়িষ্যা সহ আসাম, ত্রিপুরাও একসময় বাংলার নবাব সিরাজদৌল্লার শাসনাধীনে ছিল। তাই বাংলাদেশের জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ একাধিক ভারত বিরোধী সন্ত্রাসবাদী সংগঠন তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় ধরেই গোপনে কাজ করে যাচ্ছে। তবে এই কট্টরবাদী জঙ্গিরা ভালো করেই জানে যে সরাসরি ভারতীয় সেনার সাথে পাঙ্গা নিয়ে ভারতীয় ভূখণ্ড দখল করে বৃহত্তর বাংলাদেশ বানাতে আসলে ইন্ডিয়ান আর্মি তাদেরকে নির্ধারিত সময়ের আগেই 72 হুরের কাছে পাঠিয়ে দিবে। তাই এই জঙ্গি সংগঠনগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরাসরি ভারতীয় সেনার সাথে যুদ্ধে না জড়িয়ে 3টি বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে বৃহত্তর ইসলামিক বাংলাস্তান নির্মাণ করার জন্য যে 3টি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, এগুলোর মধ্যে প্ল্যান সি এতটাই শক্তিশালী এবং কার্যকারী যে সময় থাকতে ভারত সরকার যদি এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না গ্রহণ করে তাহলে কট্টরপন্থী জঙ্গিদের বৃহত্তর বাংলাস্তান নির্মাণ করা থেকে কেউ আটকাতে পারবে না। আগামী 50 বছরের মধ্যে বৃহত্তর বাংলাস্তান নির্মাণের প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বৃহত্তর ইসলামিক বাংলাস্তান নির্মাণের ধারণাটি যেহেতু নবাব সিরাজদৌল্লার সাথে জড়িত, তাই এইসব কট্টরপন্থীদের নায়ক নবাব সিরাজদৌল্লার ইতিহাস এবং তার কুচরিত্র সম্বন্ধে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমি 100% শিওর, সিরাজকে নিয়ে যদি আপনাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থেকে থাকে তাহলে এই ভিডিওটি দেখার পর সিরাজ সম্বন্ধে আপনাদের ধারণা সম্পূর্ণভাবে বদলে যাবে। বন্ধুরা, কট্টরপন্থীদের ধারণা নবাব সিরাজদৌল্লা বাংলা, বিহার, উড়িষ্যা সহ আসাম, ত্রিপুরাতেও শাসন করত, যা সম্পূর্ণ একটি মিথ্যা কথা। এই বিষয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও সংক্ষেপে বলে রাখি। প্রথমত, নবাব সিরাজদৌল্লা কখনোই স্বাধীন নবাব ছিলেনই না, কারণ বাংলা ছিল সেই সময় মোগল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশ। দ্বিতীয়ত, কট্টরপন্থীরা বৃহত্তর বাংলাদেশের যে কাল্পনিক মানচিত্রটি ভাইরাল করেছিল তা এক ধরনের মূর্খামি ছাড়া আর কিছুই না, কারণ এই মানচিত্রে দেখানো আসাম এবং কোচবিহার সিরাজদৌল্লা তো দূরের কথা, ইতিহাসে কখনোই কোনো মুসলিম শাসকের নিয়ন্ত্রণেই আসেনি। উল্টা আসাম, কোচবিহারের হিন্দু রাজারা বেশ কয়েকবার মুসলিম শাসক দ্বারা নিয়ন্ত্রিত বাংলায় আক্রমণ করে মুসলিম শাসকদের নতজানু হতে বাধ্য করেছিল। উদাহরণ হিসেবে কোচ মহারাজ নরনারায়ণের শাসনকালে সেনাপতি বীর চিলারাই তৎকালীন বাংলার শাসক
কারনানিকে পরাজিত করে বর্তমান বাংলাদেশের 4 ভাগের 3 ভাগ ভূখণ্ড কোচ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। বাকি রইল উড়িষ্যা। তো খুবই হাস্যকর বিষয় যে সিরাজদৌল্লা নবাব হওয়ার 4 বছর আগেই উড়িষ্যা শক্তিশালী মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, কারণ মারাঠারা সেই সময় পবিত্র ভারত ভূমি থেকে এই সমস্ত বৈদেশিক আক্রমণকারীদের বিতাড়িত করার জন্য একরকম সাফাই অভিযান শুরু করেছিল। মোগল সাম্রাজ্যকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার পর মারাঠাদের নজর পড়ে বাংলার উপর, কারণ আলীবর্দী খানের সৈন্যরা ভুবনেশ্বরের একটি হিন্দু মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, যার জবাবে মারাঠারা সমগ্র বাংলা জুড়ে বেশ কয়েকবার সামরিক অভিযান চালিয়েছিল। আর মারাঠাদের এই প্রবল আক্রমণে ভীত হয়ে তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খান 1551 সালে মারাঠাদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হয়, যার শর্ত অনুসারে উড়িষ্যার নিয়ন্ত্রণ মারাঠাদের হাতে চলে যায়। আর ভবিষ্যতে মারাঠারা যেন বাংলায় আর আক্রমণ না করে সেই অনুরোধে আলীবর্দী খান বাংলা বিহার থেকে আদায়কৃত রাজস্বের 4 ভাগের 1 ভাগ প্রতি বছর মারাঠাদের বাৎসরিক কর হিসাবে দিতে রাজি হয়। এক কথায় বলতে গেলে সিরাজদৌল্লার সময়কালে বাংলা ছিল মারাঠাদের করদ রাজ্য। সিরাজদৌল্লার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড বলতে শুধু এতটুকুই ছিল, যেখানে আসাম উড়িষ্যা তো দূরের কথা, বর্তমান বাংলাদেশের সিলহেটও তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু কোনো এক সময় এই অঞ্চল ইসলামিক শাসনাধীন ছিল। এই হাওয়ালা দিয়ে কট্টরপন্থী জঙ্গিরা বৃহত্তর ইসলামিক বাংলা স্থান নির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোপন মিশন চালিয়ে যাচ্ছে। এই জঙ্গি সংগঠনগুলো ভারতের সাথে প্রত্যক্ষ যুদ্ধে না জড়িয়ে তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য 3 ধরনের মাস্টার প্ল্যান করে রেখেছে। এই বাংলাদেশি জঙ্গিদের প্রথম পরিকল্পনা হলো ভারতের এই অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলা, কারণ আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলোতে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের উপস্থিতি রয়েছে। আর বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলো উত্তর পূর্বের এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ভারতে নাশকতা চালানোর জন্য হাতিয়ার, অর্থ, এমনকি বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়া সহ নানাভাবে সাহায্য করে থাকে। এটা হলো ভারতের বিরুদ্ধে বাংলাদেশি জঙ্গিদের এক ধরনের প্রক্সি ওয়ার, কারণ উত্তর পূর্ব নিয়ে ভারতকে ব্যস্ত রাখতে পারলে তাদের এজেন্ডা বাস্তবায়নের রাস্তা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আপনারা সবাই হয়তো একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যক্তির ছবি খুব বেশি পরিমাণে ভাইরাল হচ্ছিল। এই সন্ত্রাসবাদীর নাম হলো লুৎফুরুজ্জামান বাবর। খালেদা জিয়ার শাসনকালে এই বাবর বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিল। সেই সময় পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর নির্দেশে এই বাবর 10 ট্রাক অস্ত্রের একটি চালান উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে নিয়ে এসেছিল। কিন্তু এই সন্ত্রাসবাদী রয়ের চোখে ফাঁকি দিতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতায় এসেই এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একে কারাগারে পাঠায়। 2018 সালে বাংলাদেশ হাইকোর্ট বাবরকে ফাঁসির সাজা শোনায়। সেই থেকে এখন পর্যন্ত এই সন্ত্রাসবাদী কারাগারেই বন্দী। তবে ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই এই সন্ত্রাসবাদীকে কারামুক্ত করে দেওয়ার দাবি উঠছে। এমনই আরেক তীব্র ভারত বিরোধী জঙ্গি হলো জসিমউদ্দিন রহমানি। আল কায়দা সমর্থিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এই সন্ত্রাসবাদী ভারত বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালানোর দায়ে 2013 সাল থেকেই জেলে বন্দী ছিল। কিন্তু গত 5 আগস্টের পর ইউনূস ক্ষমতায় এসেই এই কুখ্যাত সন্ত্রাসবাদীকে কারামুক্ত করার নির্দেশ দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই এই জঙ্গি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তর পূর্বের 7 সিস্টার সহ দিল্লি দখলের হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, বৃহত্তর ইসলামিক বাংলা স্থান নির্মাণের জন্য কট্টরবাদীদের দ্বিতীয় মহাপরিকল্পনা হলো বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরানো। এরা ভালো করেই জানে যে এই অঞ্চলে বসবাসরত হিন্দুরা যতদিন একজোট থাকবে ততদিন তাদের এই স্বপ্ন কোনোভাবেই পূর্ণ হবে না। তাই এরা ভারতীয় হিন্দুদের মধ্যে ফাটল ধরানোর জন্য বেশ কিছু ট্রিক ইস্তেমাল করে। যেমন আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের টার্গেট করে এরা দিল্লির গোলাম বলে। এই 3 রাজ্যের মানুষ নাকি ভারতের 4র্থ শ্রেণীর নাগরিক, বাংলাদেশিরা স্বাধীন আর আমরা নাকি পরাধীন। আসলে এরা এই সমস্ত কথার মাধ্যমে 3 রাজ্যের হিন্দুদের উপর একরকম মনোবৈজ্ঞানিক চাপ সৃষ্টি করার অপচেষ্টা করে। এদের মূল উদ্দেশ্য হলো ভারতীয় হিন্দুদের মধ্যে জাতিগত দাঙ্গা তৈরি করে ভারতের ন্যাশনাল ইউনিটিকে
ধ্বংস করে ভারতকে খণ্ডে খণ্ডে বিভক্ত করা। কারণ 7 বার জন্ম নিলেও এরা একত্রিত ভারতের সাথে পাঙ্গা নিতে পারবে না। তাই এই জঙ্গিরা চায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে, মানে আজ থেকে 1000 বছর আগে ভারতের হিন্দু রাজারা ঠিক একইভাবে জাতিগত এবং ভাষাগত কারণে একে অপরের সাথে যুদ্ধ করতে ব্যস্ত ছিল। আর এই সুযোগে বিধর্মী বৈদেশিক আক্রমণকারীরা আমাদের এই পবিত্র ভারত ভূমিতে প্রবেশ করার সুযোগ পেয়েছিল, যার ফল আমরা এখনো ভোগ করছি। বন্ধুরা, বৃহত্তর ইসলামিক বাংলা স্থান নির্মাণের জন্য বাংলাদেশি জঙ্গিদের প্ল্যান সি সব থেকে বেশি মারাত্মক এবং কার্যকারী। আর এটি নতুন কোনো পরিকল্পনা নয়। 1947 সালে দেশভাগের পর থেকেই এরা এই প্ল্যান মতন কাজ করে যাচ্ছে, যার ফলাফল এখন থেকেই পরিলক্ষিত হচ্ছে। আর এই পরিকল্পনার নাম হলো ডেমোগ্রাফিক চেঞ্জ বা জনসংখ্যার পরিবর্তন। ইতিহাস সাক্ষী আছে এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই কোনো একটি দেশের মানচিত্রের পরিবর্তন ঘটানো সময়ের অপেক্ষা মাত্র। যার সব থেকে বড় উদাহরণ হলো আমাদের ভারত। মহারাজ বিক্রমাদিত্যের সময়কালে আমাদের পবিত্র ভারত ভূমির বিস্তৃতি ছিল পূর্বে ইন্দোনেশিয়া থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত। কিন্তু 7ম শতকের পর থেকেই বিধর্মী বৈদেশিক আক্রমণকারীরা ভারতে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দেখিয়ে সাধারণ হিন্দুদের গণহারে ধর্মান্তরিত করে, যার ফলস্বরূপ মাত্র 200 বছরের মধ্যেই বিশাল ভারতে ডেমোগ্রাফিক চেঞ্জ দেখা যায়। আর আজ আমাদের ভারত খণ্ডে খণ্ডে বিভক্ত। আর বাংলাদেশের কট্টরপন্থীরাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে 1947 সালের পর থেকেই তাদের টার্গেটে থাকা আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে গণহারে অনুপ্রবেশ করে যাচ্ছে। আর এদের একটি গ্রুপ ভারতে বসেই এই সমস্ত অনুপ্রবেশকারীদের খুব সহজেই ভারতের নাগরিকত্ব প্রমাণ জোগাড় করে দিচ্ছে। আর অনুপ্রবেশকারীরাও ভারতে প্রবেশের পর পূর্ব পরিকল্পনা মতো হাম চার হামারে 20 এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই 3 রাজ্যে ডেমোগ্রাফিক চেঞ্জ করা শুরু করে দিয়েছে। যার সব থেকে বড় উদাহরণ হলো আসাম। বাংলাদেশ আসাম সীমান্তে নদী, ঘন জঙ্গল এবং পাহাড় থাকার কারণে এই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা প্রায় অসম্ভব। আর এই সুযোগে গত 50 বছরে এত পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী আসামে প্রবেশ করেছে যে আসামের বিভিন্ন জেলায় স্থানীয় হিন্দুরাই সংখ্যালঘু হয়ে পড়েছে। অথচ আসামে ইসলামী শাসনের কোনো ইতিহাস নেই। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার দেশও প্রায় একই রকম। আর এক্ষেত্রে বাংলাদেশের কট্টরবাদীদের প্ল্যান হলো এভাবে অনুপ্রবেশের মাধ্যমে এই 3 রাজ্যের হিন্দুদের সংখ্যালঘু করে তোলা এবং এইসব অঞ্চলের সরকার নির্বাচনে নিজেরাই সর্বেসর্বা হয়ে ওঠা এবং কোনো এক সময় সুযোগ বুঝে আন্দোলনের মাধ্যমে ভারত থেকে পৃথক হওয়ার ঘোষণা দেওয়া। বন্ধুরা, বিষয়টি ধীরগতির মনে হলেও এটাই কিন্তু বাস্তব। বন্ধুরা, এবার আলোচনা করব বাংলাদেশি কট্টরপন্থীদের এই বৃহত্তর ইসলামিক বাংলা স্থান নির্মাণের দাবি কতটা গ্রহণযোগ্য। তো প্রথমেই বলে রাখি, কট্টরপন্থীদের এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। কট্টরপন্থীরা যতই বলুক না কেন যে এই অঞ্চলে 800 বছর ধরে মুসলিম রাজারা শাসন করেছে, তাই এই অঞ্চলের সম্পূর্ণ মালিকানা তাদের হাতেই থাকবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। 1203 এডিতে বখতিয়ার খলজির বাংলা আক্রমণের আগে পর্যন্ত এই অঞ্চলে কোনো মুসলিমই ছিল না। হাজার হাজার বছর ধরে এই অঞ্চল হিন্দু রাজারাই শাসন করে এসেছে। এমনকি তুর্কি, আফগানিস্তান থেকে আসা বৈদেশিক আক্রমণকারীরা এই বাংলা অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠিত করেও এই অঞ্চলের সমস্ত হিন্দুদেরকে একসাথে ধর্মান্তরিত করতে পারেনি। বাংলায় শাসন ক্ষমতা এই সমস্ত বৈদেশিক আক্রমণকারীদের হাতে থাকলেও 16 শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে হিন্দুরাই সংখ্যাগুরু ছিল। এমনকি 1971 সালেও বাংলাদেশের মোট জনসংখ্যার 22% ছিল হিন্দু ধর্মের অনুসারী। বাস্তবে এই বাংলা অঞ্চলের মূল অধিবাসী হলো সনাতনী হিন্দুরা। কট্টরপন্থীরা হয়তো জানে না যে বঙ্গ বা বাংলা নামটিও এসেছে হিন্দুদের পৌরাণিক দেবতার নাম থেকে, আর বাংলা ভাষাটিও সনাতনী হিন্দুদের ভাষা, কারণ বাংলা ভাষার জন্ম সংস্কৃত থেকে। বর্তমানে বাংলাদেশে যতগুলো প্রাচীন স্থাপত্য রয়েছে তা সবগুলোই হিন্দু রাজাদের দ্বারাই তৈরি। এখনো পুকুর খুঁড়লে সেখানে প্রাচীন দেবদেবীর মূর্তি বের হয়ে আসে। তাই আরবীয় সংস্কৃতি দ্বারা মাত্র 400-500 বছর এই অঞ্চল শাসিত হয়েছে বলেই যদি কট্টরপন্থীরা মনে করে তারা এই অঞ্চলের মালিক, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ তাদের এই যুক্তি মেনে নিলে ব্রিটিশরাও বলতে পারে যে আমরা 200 বছর ভারতীয় উপমহাদেশে শাসন করেছি, তাই ভারত, বাংলাদেশ, পাকিস্তান অখণ্ড ব্রিটেনের অংশ। তাহলে কট্টরপন্থীরা কি বলবে? বাস্তব হলো এই বিশাল বাংলা অঞ্চল অখণ্ড ভারতের অংশ, যার হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে। তাই বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গিরা যদি নিজেদের এই দিবাস্বপ্ন বাস্তবায়নের জন্য ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, তাহলে অখণ্ড বাংলাদেশ তো আর হবে না, কিন্তু বাংলাদেশ অবশ্যই অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে।
যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।